আসুন আজ এমন এক গল্প শুনে নেওয়া যাক, যেখানে আমরা দেখব এক অবলা প্রাণীর এবং একজন মানুষের মধ্যে কিভাবে বন্ধুত্ব তৈরি হলো এবং কী বা হলো তাদের শেষ পরিণতি। কি ঘটতে চলেছে আজকের গল্পে, তাহলে চলুন শুনে নেওয়া যাক। আজ আমি পাঠ করে শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেওঘরের স্মৃতি। তবে আজকের গল্পটি শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে আমার পরিচয়টা সেরে নিই। নমস্কার বন্ধুরা, লিটল ম্যাং ব্লগস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। লিটল ম্যাং ব্লগস এর চ্যানেলের পক্ষ থেকে আমি রিঙ্কু। আজ আমি পাঠ করে শোনাতে চলেছি দেওঘরের স্মৃতি। তাহলে চলুন শুরু করা যাক দেওঘরের স্মৃতি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। আসার সময়ে রবীন্দ্রনাথের সেই কবিতাটি বারংবার মনে হয়েছিল। ওষুধে ডাক্তারে ব্যাধের চেয়ে আধি হলো বড়, পড়লে যখন অস্থি জড়ো জড়ো, তখন বললে হাওয়া বদল করো। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলায় ভাঙায় একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যাই। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলো না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াটাই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটোকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। এমনি করেই সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেরাবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাটাই ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কতই না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আঁট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চাই। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলাই যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডু। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না, অথচ রেখে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। মনে হতো আমাকে দেখে যেন সে লজ্জা পায়। কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে। ছেঁড়া খোড়া জামা কাপড়ের সন্তান 3টিকে ঢেকে ঢুকে প্রত্যহ সে এই পথে চলত। হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো না, সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হওয়ায় এই অন্তত ক্লেশকর হাঁটার মধ্য দিয়েই সেইটুকু সে পূরণ করে নিতে পারবে। রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা। আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে। নিজের মনে বসে বসে ভাবতাম, এছাড়া আর কি বা কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে এর চেয়ে বেশি চাইতে কে কবে শেখালো তারে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে ছেলে 3টি তার সমস্ত জীবন শক্তি শোষণ করে নিয়েছে, তাদেরই যেন ও মানুষ করবার অবকাশ পায়। সে কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি কিছুই জানি না।
শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল, যা সহজে মুছবার নয়। আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু, নিঃস্বার্থ তার সেবা। কলকাতায় ভারী অসুখের সময়েও যেমন দেখেছি, এখানেও দেখতে পেলাম তেমনি। মাঝে মাঝে সে বলতো, চলুন দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমি বলতাম, তুমিই যাও ভাই, আমি এখানে বসেই ও কাজটা সেরে নিই। সে অসহিষ্ণু হয়ে বলতো, আপনার চেয়েও কত বেশি বয়স্কের লোক এখানে বেরিয়ে বেড়ায়, একটু চলাফেরা না করলে খিদে হবে কেন? বলতাম, ওটা কম হলেও সইবে, কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো সইবে না। সে রাগ করে একলাই বেরোতে যেত, কিন্তু সাবধান করে দিত, অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন, আলো আনতে চাকরদের ডাকবেন। এদিকে করেত সাপটা বেশ বেড়েছে, নিরীহ জীব, কেবল গায়ে পা দেওয়াটাই তারা পছন্দ করে না। সেদিন বন্ধু গেছেন ভ্রমণে, সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম। অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাই। হঠাৎ পিছন চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়ে চলে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টা খানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই ল্যাজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়লে। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরদিন খবর পেলাম অতিথি যাননি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলাই যায়, এতে কারোর কোনো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তার উপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতেই লাগলো কেমন? সে জবাব দেয় ল্যাজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। এ জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেন না। তাই ও সম্মুখে পথের ধারে বসেই কাটাই। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই, নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা সেই মাত্র পড়া হয়ে গেছে। জানলার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, কংগ্রেসের পান্ডা যারা মন্ত্রী হওয়া তাদের কি না উগ্র বাসনা, অথচ নিষ্পৃহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল। আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনলে না,
ব্যাখ্যা নিয়ে তাদের সঙ্গেই যে ঝুটোপুটি লড়াই। নিঃসন্দেহে প্রমাণ করতে চাই ওদের মতলব ভালো নয়, বিড়ম্বনা আর বলে কারে। সহসা খোলা দর দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়লো কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকররা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি সে আমাকে দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো রে, কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটি যেন ভিজে ভিজে, যেন গোপনে কি একটা নালিশও জানাতে চাই। চাকরদের হাঁক দিলাম। ওদের দোর খোলার শব্দ পেতেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে। হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলেন। মুচকি এসে বললেন, "হুঁ, দাদার এক কাণ্ড, মানুষে খেতে পায় না, কুকুরকে ডেকে খাওয়ানো। বেশ।" বন্ধু জানেন, এর যে অকাট্য যুক্তি আর নেই। মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ রইলাম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছাই, সে ওদের আমি বোঝাবো কি দিয়ে? সে যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্নান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দাতে এসে দেখি অতিথি এইদিকে চেয়েই প্রস্তুত হয়ে আছে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আর সকাল থেকেই জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহা ব্যস্ত, পুরীদের সঙ্গে ক্রমাগত ছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানে এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিল, কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফকটের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে ওপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীবন শহরে আর কারো নেই। তবু দেওঘরের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই রেখে রেখে দিলাম। তো বন্ধুরা, আমরা আজকের এই গল্পটিতে দেখলাম কিভাবে একটি পথের কুকুর একজন মানুষের পরম বন্ধু হয়ে উঠল। এই অবলা প্রাণীগুলো সত্যিই খুবই প্রভুভক্ত হয়। তাদের একটু ভালোবেসে একটু আদর করে কাছে ডাকলেই তারা সারা জীবন মানুষের এই ভালোবাসার কথা মনে রাখে। অথচ আমরা সুশিক্ষিত মানুষ হয়েও মানুষের উপকারটা মনে রাখতে পারি না। স্বার্থ ফুরিয়ে গেলেই তার কাছ থেকে ধীরে ধীরে সরে যাই। কিন্তু এই অবলা প্রাণীগুলো একদমই সেমনটা করে না। তারা বুঝতে পারে কে তাদেরকে ভালোবেসে ডাকছে আর কে ছেই ছেই করে তাড়িয়ে দিচ্ছে। তারা তাদের সেই ভালোবাসার মানুষটার কাছে চিরঋণী হয়ে থাকে। মানুষ এবং একটা অবলা প্রাণীর বন্ধুত্বের গল্প সত্যি আমাদের মন ছুঁয়ে গেল। কেমন লাগলো আপনাদের?
জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আজকের গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে আমি আসি। নমস্কার।